বামেদের তরুণ তুর্কি নেতা, খুব জনপ্রিয় মুখ, সুবক্তা শতরূপ ঘোষের সঙ্গে তোমাকে বিশ্বঙ্গ সংবাদে সেটাই অনেক বিপর্যয়, ঝড় ঝাপটা, নির্বাচনী বিপর্যয় কাটিয়ে শতরূপ আজ আমাদের মুখোমুখি হয়েছে। বেশ কিছু প্রশ্ন সওয়াল করবো আমি শতরূপকে, জবাব দেবে শতরূপ। আমি প্রথমেই যাবো একদম একদম খুব নর্মালভাবে একটু শুরু করি। সেটা হলো, কাল তোমার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়, তোমার হোয়াটসঅ্যাপের একটা ক্যাপশন দেখছি, লেফট টার্ন লেফট, টার্ন লেফট, যাই হোক টার্ন লেফট। টার্ন লেফট কেন? তুমি তো লেফট, আবার টার্ন লেফট। আপনাকে বলছিলাম আপনিও যাতে হন। আমার ক্যাপশনটা মানে আমার হোয়াটসঅ্যাপে সেটা স্যার আমি পড়ছি না, তার মানে যারা বিষয়টা এটাও দাঁড়াতে পারে টার্ন লেফট, আরো বাঁদিকে যেতে যাচ্ছে মানে আমার শতরূপ ঘোষ। আমার হোয়াটসঅ্যাপ সেটা তো আমি পড়ি না। বামপন্থী অতি বামপন্থী হবে। আমি সোমনাথ বিশ্বাসকে বলছি যে আপনি একটু আস্তে আস্তে বামপন্থী হন। এটা আমার, দেখুন ব্যাপারটা কি, আমার হোয়াটসঅ্যাপ সেটা স্যার আমি পড়ছি না, আপনি পড়তে পারছেন, তো এটা আপনার উদ্দেশ্যে বার্তা বা যারা পড়ছেন তাদের উদ্দেশ্যে আবেদন। তাহলে আপনাকে বলে না, আমি বলছি এটা একটা মানে তাদের উদ্দেশ্যে আবেদন। তাহলে 5% যাতে একটু বাড়ে, দেখা যাক। আমি ভাবলাম তুমি হয়তো অতি বামে চলে যাচ্ছ। আচ্ছা, যে প্রশ্নটা আমি করবো, আপনি যা একটা জিনিস জানেন তো সোমনাথ, দেখুন ভারতবর্ষের পার্লামেন্টটাকে আপনি চিন্তা করুন, পার্লামেন্ট পক্ষটা গোল, তাই তো? এখন আবার নতুন তৈরি, হ্যাঁ সেটা হচ্ছে, এখন অব্দি আমাদের পার্লামেন্টটা গোল। তার মানে কি, এই পার্লামেন্টের দেখবেন একদম অতিরিক্ত ডান দিকে যে বসতে চাইবে এবং একদম অতিরিক্ত বাঁ দিকে যে বসতে চাইবে, তারা কিন্তু আসলে একে অপরের পাশাপাশি বসবে। আমরাও আমাদের পশ্চিমবাংলায় এখন সেটাই হয়তো দেখছি। ওই কারণে অতিবাম হওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। একেবারে এটা জাস্ট আমরা একটু শুরু করার সময় একটু হালকা চলে শুরু করলাম, আমি একদম সরাসরি ব্যাপক বিপর্যয়টা অস্বীকার করে কোনো লাভ নেই। স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গের বিধানসভায় একটিও বাম প্রতিনিধি নেই। এটাকে কিভাবে দেখছো বা এই বিপর্যয় কিভাবে তোমরা কি আগে থেকে বুঝতে পেরেছিলে যে ফলাফল এতটাও খারাপ হতো? আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি সত্যি এতটা আশা করি। আমি বাকিদের কথা বলতে পারবো না, কারণ এই নিয়ে তো আমাদের কোনো শেষ মানে একেবারে সব যে সামগ্রিক পর্যালোচনা শেষ হয়ে গেছে তা তো নয়। আবার এটাও ঘটনা শুননা, তো আমি খুব অনেস্টলি বলছি, শুধুমাত্র আমরা সিপিএম এর কয়েকজন মিলে পর্যালোচনা করে যে সব সত্যি ধরে ফেলবো এমনও নয়। তার জন্য সিপিআইএম এর পার্টির নেতা বা কর্মীদের বাইরেও অনেক মানুষের তাদের মতামত, তাদের অবজারভেশন আমাদের দরকার। আপনার একজন সাংবাদিক হিসেবে আপনার একটা মতামত আছে, আরো সমাজের বিভিন্ন মানুষের সব মতামতকে অ্যাকোমোডেট করেই আমরা এর কারণে খোঁজার চেষ্টা করতে পারি। কিন্তু আমায় যদি আপনি জিজ্ঞেস করেন অনেস্টলি, এতটা বিপর্যয়কর হবে, খারাপ হওয়ার একটা সম্ভাবনা ছিল, বলতে তো বাধা নেই। কিন্তু এইরকম না, আমি যারা অতি সিপিএম বা বামেদের সমালোচক, কট্টর সমালোচক, যারা মনে প্রাণে চাইছিল বামেদের তারাও অনেকে এতটা ভাবেনি। এই যে তুমি বলে একটা সামগ্রিক আলোচনা, সেটা সবাই মিলে একটা বসতে হবে, কারণ পৃথিবীর ইতিহাস বলছে বামপন্থা ছাড়া, যদিও সিপিএম বামপন্থী কিনা এটা নিয়ে সিপিএম এর অন্দরেই অনেকে প্রশ্ন করে, কিন্তু বামপন্থা বামপন্থা ছাড়া কিন্তু কোনো দেশের, গণতান্ত্রিক কোনো দেশের ব্যালেন্স হবে, যার জন্যই এখন বলা হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি প্রকৃত বামপন্থী। তোমার এক্স কলিগ, তোমার সিনিয়র ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছে না, আমি তার আগে ওই কথাটা আপনার আমার কানে লাগলো। সিপিএম এর অনেকে বলছে যে যেমন শুনি সিপিএম এর অনেকে মানে সিপিএম থেকে বেরিয়ে গিয়ে যারা বামপন্থায় বিশ্বাসী করে, সিপিএম থেকে বেরিয়ে এসইউসিও তো বামপন্থী, সবাই তো বামপন্থী। হ্যাঁ, তারা তাদের মতো করে বামপন্থী, সে তো না, এসইউসি তো সিপিএম থেকে বেরোয়নি। না আমি বলছি সিপিএম আমি আমার না সিপিএম কখনো দাবি করেনি যে সিপিএম বামপন্থা টেকা নিয়ে রেখেছে। এটা যারা বলে তারা অপ্রয়োজনীয় কথা বলে, মানে এটা আপনাকে যারাই বলে। এই মুহূর্তে প্রকৃত মমতা ব্যানার্জির যা কাজকর্ম, যা প্রকল্প, রাজ্যের মুখ্যমন্ত্রী, তাতে বামপন্থার একটা ছাপ তার মধ্যে দেখা যাচ্ছে। এটা অনেকেই বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রিসেন্ট টাইমে। দেখুন, এখন কে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বামপন্থী ভাববেন, কে বালিশকে প্রেমিকা ভাববেন, সে তো আমার ব্যাপার নয়। কিন্তু আমার বা কোনো ইন্ডিভিজুয়ালের মতামত নিয়ে আমার মানে আমি মনে করি না উনি এতটা গুরুত্বপূর্ণ কেউ যেটাকে নিয়ে আলোচনা করতে হবে। তবে ঠিক আছে, কারোর যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বামপন্থী ভাবে ভোট দিতে ইচ্ছে করে তিনি দেবেন, আবার কারোর যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএম মোট যিনি বামপন্থাকে ধ্বংস করার জন্য আদর্শ মিত্র হিসেবে ভোট দিতে ইচ্ছে করে তিনি তাই ভেবেই দেবেন। যেমন ধরুন একটা সময় আরএসএস ওনাকে দুর্গা বলতেন, যে পশ্চিমবাংলায় বামপন্থীদেরকে শেষ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হাতিয়ার, এইটা ভেবে বহু আরএসএস এর লোক মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে। সেটা ওই আপনি গানটা শুনেছেন তো লোপামুদ্রার, যে হরি হে দীনবন্ধু তুমি আমারও বন্ধু বাপেরও বন্ধু, তো ওনারটা সেরকম।
মানে কারণ উনি বামপন্থী এটা ভেবে কারণ ওনাকে ভোট দিতে ভালো লাগে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছে, আবার বহু সিপিএম এর লোকও। হ্যাঁ, আমি সেটা এক্স্যাক্টলি এটাই বলছি। আমি এক্স্যাক্টলি এটাই বলছি। আমি এটাই বলছি যে ওই তোমার ওই গোলের মতো। আমি এটাই বলছি যে আপনাকে যে কে মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জিতেছে। এবার কারুর ওনার মধ্যে বামপন্থা বা কেউ ওনার মধ্যে লেনিন দেখেছেন তাই ওনাকে ভোট দিয়েছেন, আবার কেউ উনি খুব ভালো লাল হাটাও বাংলা ভাষাও করতে পারবেন বলে ওনাকে ভোট দিয়েছেন। আলটিমেটলি উনি জিতেছেন। জো জিতা বই সিকান্দার, এটাকে আর কে অস্বীকার করবে? একটা তোমাদের রাজ্য কমিটি আমি বলতে পারবো না, তুমি খুব অনেস্ট, আমি ব্যক্তিগতভাবে জানি। তোমার পার্টির খবর নিশ্চয়ই তুমি বাইরে বলবে না, কিন্তু একটা আভাস অন্তত দাও। এই প্রসঙ্গটা উঠলো বলে বলছি, রাজ্য কমিটির বৈঠক হয়েছিল ভোট বিপর্যয়ের পরে। এবার আমি তো রাজ্য কমিটির মেম্বার নই, আমি জানি না রাজ্য কমিটির শোনা যায় মেম্বার নও। আপনি শুনেছেন, আপনি কাগজ পড়ে জেনেছেন, আমিও কাগজ পড়েই জেনেছি, তার বাইরে আর কি। এখন তোমাদের তবে আমি যতদূর এইটা জানি কমিউনিকেশনটা সিপিএম এর বা আমাদের মধ্যে এমন হয়ে গেছে সব কাগজ পড়ে জানতো। হ্যাঁ বটেই, রাজ্য কমিটির মেম্বার যে নয়, যে রাজ্য কমিটির মেম্বার নয় সে যদি রাজ্য কমিটির কথা জেনে যায় আমাদের পার্টিতে সেটাকেই মিসকমিউনিকেশন ধরা হয় বা কমিউনিকেশন লিক ধরা হয়। সেটা আমাদের পার্টিতে এখনো অব্দি ফরচুনেটলি সেই জায়গায় যায় তৃণমূল বা মমতা বিরোধিতার জন্যই বামরা ঢুকেছে বা সিপিএম। তবে আমার এইটা আমি যতদূর জানি মানে সেটা হচ্ছে যে আমাদের রাজ্য কমিটির বৈঠকে আমি আপনাকে প্রথমে যেটা অনেস্টলি বললাম যে কেন আমাদের রেজাল্ট এরকম হয়েছে তার যে শেষ সিদ্ধান্তে পৌঁছে যাওয়া গেছে এমন খুব সম্ভবত নয়, বরং আমি যতদূর জানি, আমি আবার বলছি আমি রাজ্য কমিটির মেম্বার নই, কিন্তু আমি অনেস্টলি আপনাকে বলছি যে আমি যতদূর জানি আমাদের এই রেজাল্টের পর্যালোচনা করার জন্য শুধুমাত্র কয়েকজন রাজ্য কমিটি মেম্বার কি কয়েকজন হচ্ছে জেলা কমিটি মেম্বারের মতামতটাই আমাদেরকে শেষ সত্যে নিয়ে যাবে না, তার জন্য পার্টির বাইরেরও মতামত দরকার। এবং সেই পার্টির বাইরের মতামতকে কিভাবে আমরা তুলে আনবো এই জায়গাতে আমাদের আলোচনাটাকে ওপেন করা হয়েছে, আমি এইটুকুই জানি। এর বাইরে তো তবে আমি আচ্ছা শুনতে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আপনি যেহেতু রাজ্য কমিটি বৈঠক আমাদের ভোটে সব তরুণ তুর্কি শতরূপ না একটু এর আগেও লড়েছে, কিন্তু এই ঐশী ঘোষ, দীপশিতা ধর, সৃজন ভট্টাচার্য, প্রতীকুর রহমান আরো অনেককে ভোটে এগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু রাজ্য কমিটির সেই পক্ষকেশীদের আন্ডারেই রয়েছে আর কি। না, এবার আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আমাদের রাজ্য কমিটি তাদের আন্ডারে রয়েছে, আমাদের রাজ্য কমিটি বৈঠকে কি আলোচনা হচ্ছে, আপনি ততদিন সাংবাদিকতা করছেন, বা আমি যদি আপনাকে শুধুমাত্র বিশ্ব বাংলার প্রতিনিধি না ধরে সামগ্রিকভাবে বাংলা মিডিয়া বা ভারতের মিডিয়ার প্রতিনিধি ধরি, আচ্ছা আপনি কখনো আমার বলুন তো তৃণমূলের রাজ্য কমিটি বৈঠকে কি আলোচনা হয়েছে তাই নিয়ে আপনারা খবর করেন না? না কে বলেছে খবর রাজ্য কমিটি বৈঠকে উদাহরণ দিন। রাজ্য কমিটির বৈঠকে আমি তো জিজ্ঞাসা করলাম, আমি এবার আপনাকে জিজ্ঞেস করি, আমি বললাম যে তোমাদের আমাদের কমিউনিকেশন এটা তো কমিউনিকেশন, আচ্ছা আমাদের কমিউনিকেশন খুব খারাপ, আমি বলছি আপনার এবং আমার কমিউনিকেশন তো খারাপ নয়, খারাপ নয় তো, আমরা যতটুকু খবর পাই ততটুকু। না আমি বলছি আপনাকে, আপনার কি মনে পড়ে ধরুন আমাদের রাজ্য, আমি আপনাকে খুব ক্যান্ডিডেটলি বলছি, আমাদের রাজ্য কমিটির বৈঠক নিয়ে কত খবর হয় যে বিমান বসুর এই কথা সমালোচনা হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন ধর্মঘট কেন আমরা করি তাই নিয়ে পার্টিতে ঝড় হয়ে গেছে, ওনাকে সমালোচনা করা হয়েছে। কান্তি গাঙ্গুলি এই বলেছেন, আমি এই লাস্ট রাজ্য কমিটি বৈঠকের খবর দেখছিলাম যে কান্তি গাঙ্গুলি বলেছেন নাকি এরকম শুনুন না, আমি আপনাকে প্রশ্ন, আমি তো আপনার প্রশ্ন মন দিয়ে শুনছি, তো আপনি তো আমার ডাউটগুলো ক্লিয়ার করবেন না। তো আমি বলছি যে হয়তো আমাদের অমুককে হচ্ছে তন্ময় ভট্টাচার্য যেই বলেছিলেন মিডিয়াকে সেটাকে সমালোচনা করা হয়েছে, ভর্ৎসনা করা হয়েছে, জোট নিয়ে এই জেলা কমিটি এই বলেছে তো ওই জেলা কমিটি কংগ্রেসের সাথে জোটের বিরোধিতা করেছে, এরকম খবর হয়তো। তো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটি বৈঠকে যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই কথা, যেমন বিমান বসুর ওই কথার রাজ্য কমিটি মেম্বার 5 জন সমালোচনা করেছে, এই খবর তো হয়েছে, মানে আপনারা বিশ্ব বাংলায় করেছেন, এবিপি আনন্দ করে, 24 ঘন্টা করে, নিউজ টাইম করে, কত চ্যানেল তো করে, এটা আমরা ছোটবেলা থেকে আনন্দবাজারে খবর বেরোচ্ছে। এমনকি জ্যোতি বসু বলেছেন যে হিস্টোরিক ব্ল্যান্ডার তার সমালোচনা হয়েছে পার্টি মিটিংয়ে, সেই খবর তো আমরা ছোটবেলা খবরের কাগজে পড়েছি। কিন্তু আমি বলছি আপনাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই কথাটা বলেছেন, হ্যাঁ সেটা সমালোচনা করলেন হচ্ছে আপনার শোভন চ্যাটার্জি, কি হচ্ছে অমুকের ওই কথাটা রাজ্য কমিটি বৈঠকে অভিষেক ব্যানার্জি বলেছেন এইটা করতে হবে, কিন্তু অভিষেক ব্যানার্জির প্রস্তাব খারিজ হয়ে গেল, যেরকম জ্যোতি বসু বা সূর্যিতার প্রস্তাব খারিজ হয়েছিল সিপিএম সেন্ট্রাল কমিটি মিটিং, সেরকম অভিষেক ব্যানার্জির প্রস্তাব খারিজ হয়ে গেল। এরকম কোনো এই তৃণমূলের রাজ্য কমিটিটা তো ঘটা করে তৈরি হলো, কদিন আগে দেখলাম সাহিনী ইয়ে হলো, দেবাংশু সেক্রেটারি হলো, ইয়াং ছেলে, ভালো আমার ভাইয়ের মতো, হ্যাঁ এত ইয়াং একটি ছেলে সেক্রেটারি হলো, আরো নেতারা দায়িত্বে আসলেন বিভিন্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বড় দায়িত্ব পেলেন দেখলাম। ওদের রাজ্য কমিটি গঠন হওয়া নিয়ে তো খবর হয়, তারপর রাজ্য কমিটি বৈঠকে কি হলো
কে কার সমালোচনা করলো, কে কার কি করলো, এই নিয়ে তো আজ অব্দি কোনো খবর কোনো বাংলার মিডিয়ায় কোথাও দেখলাম। এটা কেন হয় বলুন তো? এবং আজকে আমরা হেরে গেছি বলুন, একটা সময় তো তৃণমূল হারতে বলছে 2006 ইলেকশন পর্যন্ত তৃণমূল তো হেরেছে। তো আপনি আমাকে একটা উদাহরণ দিন আপনার স্মৃতি থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই কথায় 5 জন সমালোচনা করেছে তৃণমূলের বইটাকে। আমি আসবো, আমি উত্তর না আসবো না উত্তর দেবেন না ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার পর উত্তর দিতে লাগবে না ওটা করে লাভ নেই। কেন তাহলে এবার কিন্তু আপনারা সব প্রশ্নের শোনা এক সেকেন্ড, আমি আমার কথাটা শেষ করি। এবং সিপিএম এর নেতা এবার তাহলে আপনারা সব প্রশ্নের উত্তরে আমি বলবো যে আপনার প্রশ্নের উত্তর আমি দেবো। দেখুন আমার প্রশ্নের উত্তর আপনি যদি বলেন যে আমি দেবো এক্ষুনি, তৃণমূলের স্পেসিফিক উত্তর দেবেন। দেখুন শোনান দা, গোল গোল উত্তর কিন্তু আমিও দিতে পারি। আপনি যদি আমার কথায় গোল গোল উত্তর দেন, আপনার বাকি প্রশ্নের আমিও কিন্তু গোল গোল উত্তর দেবো। আপনি যতটা অনেস্টলি উত্তর দেবেন এই প্রশ্নের, আমি আমার বাকি প্রশ্নগুলোর ততটা অনেস্টলি উত্তর দেবো। আমি আপনার কথা দিচ্ছি, আমাদের একাধিক সমস্যা আছে, কিন্তু আমি আপনাকে আন্তরিকভাবে জিজ্ঞেস করেছি, আপনি বলুন। তোমার প্রশ্নটা আন্তরিকভাবে 100 শব্দের প্রশ্ন, 100 শব্দের প্রশ্ন মাল্টিপল চয়েস আনসার তো আমি দিতে পারবো না। না আমাকে তো আমি তো চাইও না, আমি তো আমাকে একটাই 10 শব্দের প্রশ্ন উত্তর হ্যাঁ দাও। বলুন তুই প্রশ্নটা আমাকে বলো 100 বার প্রশ্নটা আমাকে করলে, যখন কোনো রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে, আমি দর্শকদের জন্য বলছি, নেতৃত্বের সঙ্গে আমি কথা বলবো, উল্টো দিকে যদি প্রতিপক্ষ কেউ না থাকে সঞ্চালক হিসাবে আমাকে একটু ভূমিকা তো নিতেই হবে 100 একেবারে। সেই জায়গা থেকে আমি বলছি শতরূপ ঘোষের একটা প্রশ্ন হয়েছে এবং প্রশ্নটা মিডিয়া কেন্দ্রিক এবং আমি মিডিয়া পার্সন, আমি উত্তর দিচ্ছি। আমার কথা বুঝতে একটু ভুল হয়েছে আপনার, আসলে আমি আপনার ইন্টারাপ্ট করছি। আমার প্রশ্নটা কিন্তু মিডিয়া কেন্দ্রিক নয়, মিডিয়া কেন্দ্রিক, আমার প্রশ্নটা কিন্তু তৃণমূল কেন্দ্রিক। আমি কিন্তু বিশ্বাস করি প্রতিনিধি নয়, না 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 আমি এটা আলোচনা করছি। দেখুন আমি এটা বিশ্বাস করি সোমনাথদা, যদি কোনোদিন তৃণমূলের বৈঠকে এরকম কোনো ঘটনা ঘটে, আমি বিশ্বাস করি বাংলার মিডিয়া কিন্তু খবর করবে। তৃণমূলের বৈঠকে এরকম কোনো ঘটনা ঘটে এবং বাংলার মিডিয়া খবর করে না, এটা আমি বিশ্বাস করি। এটা আমি আপনাকে অনেস্টলি বললাম, এবার আপনি বলুন। একেবারে তৃণমূলের বৈঠকে ঘটনা ঘটে বাংলা মিডিয়া প্রকাশ করা এটা নয়, এমন এটা মনে করি না। মনে হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বললে দলের মধ্যে সেইটা নিয়ে কোনো কনফ্লিক্ট বা দ্বন্দ্ব হয় না বলে খবর পাই আসে। এটাই তো মধ্যে আমি আপনাকে পরিষ্কার একটা কথা বলছি, আপনি কতটা এটা মানবেন আমি জানি না। এখন কতজন দেখছি লাইভটা, আপনি যেটা কত 691 জনের মধ্যে আমার বিশ্বাস, আপনি যদি এবারের ভোটার হিসেবে দেখেন 93, মানে আমি যদি আমাদের টোটাল জোট ধরি তাহলেও 691 জনের মধ্যে মোটামুটি 620-30 জন আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে কম করে। হ্যাঁ, কিন্তু আমার ধারণা, আমার এটাও বিশ্বাস, আমি আপনি এবং আলোচনা যারা শুনছেন, আমাদের বিরোধীও যারা এখন আলোচনাটা শুনছেন, তারাও এটা জানেন যে তৃণমূলের রাজ্য কমিটি বৈঠকটা তৃণমূল নেত্রীর মস্তিষ্কের ভেতরে হবে। আমি আসবো আপনি আসবেন, আপনার তারা আছে, আপনার তারা নেই তো, তাহলে কথাটা শেষ করেনি, কথাটা শেষ করেনি। সিপিএম বা বামেদের দেখুন আপনি আমাকে এই প্রশ্নটা করতে পারলেন, বামফ্রন্টের রক্তকরণ হতে হতে এমন একটা জায়গায় গেছে, শতরূপকে তৃণমূলে জয়েন করতে ইন্টারেস্টেড হয়ে গেছে আপনার বলা। এবার শুনুন না, আমি তৃণমূল সম্পর্কে এত খবর নিচ্ছি, শুনুন না, আমি আপনাকে বলি একটা কথা, আপনিও খুব ভালো করে এটা জানেন, তৃণমূল নেত্রী বলে দিয়েছেন কিন্তু সবার জন্য দরজা খোলা আছে। আমি তোমাদের নতুন জেনারেশনের জন্য আরো তো দরজা খোলা আছে, ভেবে দেখবেন। একটা কথা আছে বাংলায়, হাতি ঘোড়া গেল জল, ব্যাং বলে কত জল। আমি একটা কথা বলছি, আপনি পাশ থেকে একটা ফোন করা প্রশ্ন করে আমাকে ডাইভার্ট করে দেবেন, অত কাঁচা খেলোয়াড় আমি নই, এটা আমার জীবনের প্রথম। আপনি আমাকে যত ডাইভার্ট করুন না কেন, আমি আমার কথাই বলবো। আপনি আমাকে তৃণমূল যোগ দিচ্ছি কিনা, মহাকাশে যাচ্ছি কিনা, যা পারেন জিজ্ঞেস করুন। আমি যে কথাটা বলছিলাম, আমি যে কথাটা বলছি, সেই কথাটাই আমি ফিরবে, আপনি পারবেন না ডাইভার্ট করতে, আপনি চেষ্টা করুন। সিপিএম এর নেতারা বারবার বলতো তাদের খবর নাকি মিডিয়া সম্প্রচার করে না, আবার শতরূপ ঘোষ বলছে, কিরকম দ্বিচারিতা দেখুন। শতরূপ ঘোষ বলছেন সিপিএম এর খবরই সব মিডিয়া বেশি করে প্রচার করে, সিপিএম এর খবর কিরকম আপনার বোঝার সমস্যা হচ্ছে। দেখুন এটা হয়, এগুলো হয়। হ্যাঁ, যাই হোক, সেটা হচ্ছে যে আপনাকে বলি আমি, আপনি বা আপনার যারা কলিগ রয়েছেন সিপিআইএম এর প্রসঙ্গটা তোমাদের বিপর্যয় কিভাবে হলো না হলো, সেই বিপর্যয়। এক সেকেন্ড একটু আমাদের দর্শকদের থামাচ্ছি, একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, এক সেকেন্ড একটু। ওহো, এটা হিটেড হয়ে গেছে। ঠিক আছে থাক, একটু পরে করবি। এটা হচ্ছে যে হ্যাঁ, প্রসঙ্গটা তোমাদের বিপর্যয় নিয়ে, তারপরে তুমি তৃণমূল কি আলোচনা হয় না আলোচনা হয় আমাকে প্রশ্ন করছে, মানুষ তোমার কথা শুনবে। শতরূপ ঘোষ, আমারও তো এটাই বক্তব্য, মানুষ আমার কথা শুনবে, আপনি তো বলে যাচ্ছেন। না, আমি বলছি আপনি 2 মিনিট চুপ করুন, আপনি 2 মিনিট চুপ করুন। না হয়েছে, অবান্তর উত্তর দিলে তো হবে না। আমি আমার বিপর্যয়টা কার জন্য, আমি উত্তর কি দেব, আপনি ঠিক করবেন নাকি? না আরে আপনি সমানে বলে আমি চুপ করে নেব। না আপনি শুনেছেন, বাম শরীররা বলছে তোমাদের দাদাগিরির জন্য এই বিপর্যয়। ঠিক আছে, এবার কিন্তু আরো বলে দিলাম, কিন্তু শুনুন,
আপনি তৃণমূলের শরীরের মতো আচরণ করা বন্ধ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়ে পাঠিয়েছে যে আমার পার্টির নাম উঠলে তুমি এটাই হলো সমস্যা, রাজনৈতিক শতরূপ হ্যাঁ। রাজনৈতিক ব্যক্তিদের এটাই হলো সমস্যা। আবার অপ্রিয় সত্য কথা বা অপ্রিয় প্রশ্ন করলেই তাদের মনে হয় সঞ্চালক কোনো একটা বিশেষ দলকে প্রতিনিধিত্ব করে। আবার তৃণমূলের মুখপত্রের চ্যানেলের সাংবাদিকেরও এটা সমস্যা। এটা তৃণমূলের মুখপত্র তো কুণাল দা, আপনি কেন কুণালদার মতো আচরণ করছেন? আপনি তো সাংবাদিক, আপনি শুনুন না কথাটা। আমি দেখুন, আমি শুনুন না, শুধু সময় নষ্ট হচ্ছে। আমি কিন্তু এই প্রসঙ্গটা কমপ্লিট করেই পরের প্রসঙ্গে যাবো এবং ডেফিনেটলি আমরা সব উত্তর নেব। কিন্তু আপনি আমার এই প্রসঙ্গ যত ডিলে করাবেন আপনার পরের প্রশ্ন তত ডিলে হবে। আমি বলছি তো আপনার ক্ষমতা নেই, গ্রহণযোগ্যতা যতটা নষ্ট হয়েছে আরো এমন কিছু বলো না যে আরো গ্রহণযোগ্যতা নষ্ট হবে। আপনি হাজার চেষ্টা করুন, আপনি পারবেন না আমাকে আমার কথা থেকে ডাইভার্ট করতে। সুতরাং আমি আমার কথা শেষ করেই ছাড়বো। সিপিআইএমের রাজ্য কমিটির বৈঠকে কি আলোচনা হয়েছে না আলোচনা হয়েছে এই নিয়ে বাংলার যে কোনো সাংবাদিক প্রশ্ন করতে পারেন এবং তার নিজের অধিকারই করতে পারেন। তার কারণটা হচ্ছে বাংলা সাংবাদিকরাও জানেন যে সিপিআইএমের রাজ্য কমিটি বৈঠক হয়, সেখানে আলোচনা হয়। তৃণমূল কংগ্রেসকে নিয়ে এই খবর কোনো দিন হয় না। তার কারণটা হচ্ছে আমরা এটা জানি যে তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটি বৈঠকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কের ভেতর হন। সেই রাজ্য কমিটি বৈঠকে যেরকমভাবে জ্যোতি বসু, তাতেই 213 বলো, আমাদের এত আলোচনা করে তাতেই 213। সিপিআইএমের এই সেন্ট্রাল কমিটি মিটিংয়ে যেরকম জ্যোতি বসু কোয়েশ্চেন হয়েছেন বা আপনার কি বলে ওনার মতামতকে রিজেক্টেড হয়েছে, ওনার মতামত, এই উদাহরণ রয়েছে ইতিহাসে। যেমন বিমান বসুর কোনো কথা সমালোচিত হয়েছে, যেমন বুদ্ধদেব ভট্টাচার্যের কোনো মতামত রিজেক্টেড হয়েছে, এই উদাহরণ রয়েছে। আপনি বলছেন তো 213 এবং আমরা শূন্য, ঠিক? আমি সংখ্যা বলছে, জনগণ রায় দিয়েছে, এটা যেমন ঠিক তেমন আবার ইতিহাসে এটাও লেখা থাকবে যে যেদিন আমরা 235 ছিলাম পশ্চিমবাংলায় সেদিনও, এবং যেদিন আমরা শূন্য হয়েছি সেই দিনও কমিউনিস্ট পার্টির মধ্যে এই আলোচনার পরিবেশটা ছিল, যে পরিবেশটা কিনা তৃণমূল কংগ্রেসের মধ্যে ছিল না। যেমন 2021 বিধানসভা ভোটে আমাদের শূন্য হওয়াটা কোনোদিন মিথ্যে হয়ে যাবে না। আমি চাইলেও এই ইতিহাস এই সত্যি পাল্টাতে পারবো না, তেমন আবার এই সত্যিটাও চাইলেই কোনোদিন পাল্টাতে পারবে না। আমার দিস ওয়াজ মাই মুড পয়েন্ট। এবার বলুন আপনি আপনার পরের প্রশ্ন। পাকা খেলোয়াড় নিজেকে নিজে বলেছে, এটাই তো আমি তখন থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। না আমি বলছি নিজেকে, যাই হোক বলুন। আমি বুঝিনি, আমি এখনো বুঝতে পারিনি পাকা খেলোয়াড়। যাই হোক, আমি যেটা বলবো, যে প্রসঙ্গে ছিলাম, শরিকরা বলছে, বাম শরিকরা বলছে, একাধিক চিঠি দেওয়া হচ্ছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে জোট নিয়ে, যে জোটটা হয়েছিল মানে কংগ্রেসের সঙ্গে জোটের থেকেও আব্বাসকে নিয়ে, যে পীরজাদার দল আইএসএফকে নিয়ে যে জোটটা হয়েছিল, এটা একতরফা হয়েছে এবং তারা এতে অসন্তুষ্ট। গায়ের জোরে হয়েছে, বড় শরিক গায়ের জোরে করেছে। কি বলবে? দেখুন, আমি এরকম তো কিছু জানি না জোটটা কিভাবে হয়েছে, তবে আমি এইটুকু দেখেছিলাম যে যখন জোট হয়েছিল এবং তারপর যখন মানে রাজ্য কমিটির বৈঠক নিয়ে তুমি কিছু জানো না, জোট নিয়ে কিছু জানো না, কিন্তু তুমি 3বার সিপিএম এর একটা গুরুত্বপূর্ণ আসনে তুমি প্রার্থী। সিপিএম এর সেই অর্থে স্পোক্স পার্সন না হলে, আমি জানি না অফিসিয়াল স্পোক্স পার্সন কী করা হয়, তুমি সিপিএম এর কথা বলো বিভিন্ন চ্যানেলে, সিপিএম পার্টিটা করো, অনেস্টলি করো, আর কিছুই জানো না। না জানি তো, আমি জানি যে জোটটা জোর করে হয়নি, জোর করে হয়েছে সেটা জানি না, এটাই বলছি। কিছু এইটা না জানা আর কিছু না জানা কি এক হলো। আমি এইটুকু জানি, আমি যেটুকু দেখেছি। ফরওয়ার্ড ব্লক বা আরএসপি নয়, আমিও তো আপনাকে সেটাই বোঝানোর চেষ্টা করছি। তাহলে ফরওয়ার্ড ব্লকের প্রশ্ন আমায় কেন করছেন? আমাকে সিপিএম এর প্রশ্ন আমি উত্তর দিতে পারি। আমি সিপিএম এর জায়গা থেকে বলুন বা আমি বামপন্থীদের জায়গা থেকেও আমি দেখেছি। যদি এটা ভোটের আগে শুনতাম যেরকম করে জোর করে জোট চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপর, তাহলে তো যাই হোক হতো একটা। আমি তো ব্রিগেডের মঞ্চেও দেখেছিলাম যখন আব্বাস বলছে যে বামপন্থীদেরকে, ইনফ্যাক্ট তখন কংগ্রেসের সাথে তখনও আইএসএফ এর বোঝাপড়াটা সম্পূর্ণ হয়নি, যে কারণে এটা নিয়ে ন্যাচারালি একটা প্রশ্ন উঠেছিল। ব্রিগেডে আব্বাস খালি বামফ্রন্টের শরিকদেরকে জেতানোর আবেদন করলো তার সমর্থকদের কাছে, কংগ্রেসের কথা কিছু বললো না। এইটা কেন? উইচ ওয়াজ আ ভ্যালিড কোয়েশ্চেন, এটা সত্যি। কারণ তখন অবধি কংগ্রেসের সাথে আসন সমঝোতাটা আইএসএফ এর তখনও ক্লিঞ্চ হয়নি, কিন্তু বামফ্রন্টের কোনো শরিক দলের তখনও সমস্যা আছে বলে তখন অবধি তো শুনিনি। পরে যদি এখন কেউ বলেন, আমার বিশ্বাস এটা বামফ্রন্টে আলোচনা হবে। নিশ্চয়ই বিশ্বাস, এটা আমার সেই সময় শুনি না, যে রাজ্য কমিটি, এবং আমার বিশ্বাস আপনিও শুনেননি। যেমন আপনি ধরুন না, আমি শুনেছি, আমাদের খবর হয়েছে। না মানে খবর হয়েছে, ওই কংগ্রেসের সাথে বোঝাপড়া হয়নি, এইটা হয়েছে। কিন্তু মানে আমি এটা তো তখন আমি দেখিনি। এই যে তুমি বলছো না, এই যে একটা শোনা যায়, দেখো সব খবর তো সবসময় সোর্স মাধ্যমে শোনা যায়, তো সেটা হলো একটা এরকম আলোচনা চলছে আর কি, তোমাদের ভিতরে হোক বাইরে হোক, তোমরা তো এখন আবার সবার মতামত নিয়ে করবে বলছো, এটা একটা ভালো দিক। সেখানে শোনা যাচ্ছে অতিরিক্ত তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা, যেটা এখনো তুমি বসে বসে করে যাচ্ছ এই বিপর্যয়ের পরেও, সেটাও নাকি দলকে ডুবিয়েছে। না, এটা একজনও বলেছে এটা ঠিক নয়, এটা ঠিক নয়, এটা ভুল কথা। একটা সরকার আছে, একটা দল, আমরা তার বিরোধী, তো আমরা সরকারকে সমর্থন করে বিরোধী হিসেবে ভোটে লড়বো? আর কেনই বা করতে যাবো? অতিরিক্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা বলতে আপনি কি বলছেন? বলুন, আমি যদি বলে থাকি যে আমফানের টাকা যে ক্ষতিগ্রস্ত তারই পাওয়ার কথা ছিল, তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের
বর বউ ছেলে মেয়ে শালাশালি সবার নামে 20,000 টাকা করে অনেক ঢোকা উচিত ছিল ব্যক্তিগত না। আক্রমণ করা হয়েছে। এটা কি অনেক ব্যক্তিগত ব্যক্তিগত আক্রমণ আমরা কোথায় করেছি? বিজেপির লোকেরা করেছে তুমি না না আমি সিপিএম এর কথা সতেরো বলছি বা বস বামপন্থীদের করেনি। না 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 সোমনাথ আমি বামপন্থীদের কথা বলছি করেছে। আপনি বলুন না করেছে সুজন চক্রবর্তী, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের ওই পা ভাঙার যে ব্যাপারটা বা দরজা যে ঘটনাই ঘটুক না, না, সেটা এখন তদন্ত সাপেক্ষ। তারপরে সুজন বলেছেন চক্রবর্তী চক্রবর্তী? নাটক ইত্যাদি এই শব্দগুলো ইউজ হ্যাঁ, করেছে। না 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 শুনুন ইউজ করেছে। শুনুন আমি বলছি না যে সেটাই ঠিক, না 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 সেটা যে আমি একটা কখনো- তদন্ত শুনুন, সাপেক্ষ। আপনি ভালো করে এটা মনে করুন সোমনাথ দা, বরং দিলীপ ঘোষ যখন বললেন বারমুডা পরে দৌড় করাবো না হ্যাঁ, সেটা তুমি ইত্যাদি, প্রতিবাদ করেছো, সেটা তুমি আমি বলে প্রতিবাদ না, তখন কিন্তু আমাদের পার্টি থেকে প্রতি মুহূর্তে তুমি প্রতিবাদ আমাকে করা হয়েছে। ইন্টারভিউতেও প্রতিবাদ করেছো যে একজন মুখ্যমন্ত্রী সম্পর্কে সে বিরোধী হতে পারে, তার সম্পর্কে এরকম আমরা ভাষাগুলো কিন্তু প্রয়োগ করা কখনো- যায়। আপনি অন দ্য কন্ট্রারি আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, আপনার নিশ্চয়ই আপনি আমার সাথে একমত হবেন। ধরুন ব্রিগেডে আমাদের 4.5 ঘন্টা মিটিংটা হলো তো, 4-4.5 ঘন্টা, কতজন নেতা বক্তৃতা দিলেন? এই 28 ফেব্রুয়ারি আমাদের যে ব্রিগেড হলো, বড় ব্রিগেড, আমরা কিন্তু দেখালাম। আবার তার মধ্যে একটা এন্টারটেইনিং ব্যাপারও ঘটেছিল, কোড অন কোড অদিত চৌধুরী যখন বক্তব্য রাখছেন আব্বাস। আরে আমি যখন কথা বলছি তখন আপনি এন্টারটেইন না, করছেন আমি বলছি কেন? 4 আমার ঘন্টার কথাটা মধ্যে শুনুন না। 4 ঘন্টার মধ্যে 4-5 মিনিট এরকম হয়েছে। হ্যাঁ, কিন্তু কি হয়নি একবারও 4-5 সেকেন্ডও কোন জিনিসটা ঘটেনি, আমি আপনাকে সেটা বলছি। সেটা হচ্ছে একটা মুহূর্তের জন্য বিরোধী কোনো নেত্রীকে বা নেতাকে, সে মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন, দিলীপ ঘোষ হতে পারেন, তাকে তুই তোকারি করা হয়নি। হ্যাঁ, এ হোদল কুতকুত ও এই সেই বলে কোনো নেতা নেত্রীর বডি শেমিং করা হয়নি। হয়েছে কি? হয়নি 4.5 ঘন্টায়। কখনো কারুর কোনো একজন নেতা নেত্রীকে এই যে দিলীপ ঘোষ বারমুডা পরে এই করবো, ওকে ওখানে রোপ গড়ে দেবো, হ্যাঁ ওকে ওখানে কি 2 ইঞ্চি কেটে দেবো নাকি ওই বলেছিল না, ভাষা সন্ত্রাস। এরকম কোনো কথা বলা হয়নি। বলা হয়েছে আমরা পলিসিগত আক্রমণ করেছি, অনেস্টি প্রশ্নে আক্রমণ করেছি, এবার সেটা নিশ্চিতভাবে মানুষ, বড় অংশের মানুষ গ্রহণ করেননি। এটা নিয়ে আমার মানতে কোনো অসুবিধা নেই, এটা তো দেখাই যাচ্ছে ফ্যাকচুয়ালি, এটা তো ফিগারস আর দেয়ার ইন ফ্রন্ট অফ আস। কিন্তু আপনি যেটা এই ব্যক্তিগত আক্রমণ আপনি বলে নেন, আপনি বা আমাদের রাজনীতিতে যেটা দুর্ভাগ্যজনক হলেও আমরা দেখছি যে কোনো একজন মানুষকে ব্যক্তিগতভাবে গালাগাল দেওয়া, হ্যাঁ তার চেহারা নিয়ে মন্তব্য করা, তুই তোকারি করা, অশালীন ভাষা ব্যবহার করা, সেইগুলো না করেও যে একটা রাজনৈতিক সভা করা যায়, এটারও কিন্তু সাক্ষী থাকলো 28 ফেব্রুয়ারি ব্রিগেড। আপনি বলার আগে আমি বলছি সোমনাথ দা, তারপরও আমরা শূন্য। আপনার এটা মাঝে মধ্যে বলতে ভালো লাগছে তো, আপনি একা কেন বলবেন, আমিও মাঝে মধ্যে আপনার সঙ্গে বলে নিচ্ছি। এটা ঘটনা যে তারপরেও আমরা এবার বিধানসভা ভোটে শূন্য। এটা যেমন সত্যি, তেমন আবার এটাও সত্যি যে আমরা কিন্তু দেখিয়েছি যে রাজনৈতিক সভা শুধুমাত্র রাজনৈতিক ইস্যুতেই হতে পারে। তার জন্য কোনো বিরোধীকে তুই কি করবি দেখে নিবি, তোর বড় মাতব্বর হয়েছিস, এই তুই হোটেল কুতকুত, তোর এই আর ও বারমুডা, এইসবের দরকার পড়ে। এগুলো না করেও কিন্তু রাজনীতি আমরা করেছি। আমি বলছি যে মনে হয় কোথাও থেকে একটু আত্মসমালোচনার দরকার আছে, অনেক জায়গা থেকে দরকার আছে। এই যে এই শরিকদের একটু উপর দাদাগিরি না বললাম তো করে, আপনাকে, অনেক জায়গা থেকে দাদাগিরি দরকার না আছে। করে তাদের সঙ্গে বসে, হ্যাঁ এই আব্বাসকে একটু বেশি উপরে ফুলিয়ে ফাপিয়ে দিয়ে, দেখুন যারা এত বছর ধরে বামফ্রন্টের সঙ্গে ছিল তাদেরকে দেখুন অপমান করা। বামফ্রন্ট শরিকদের উপর এত দাদাগিরি করে, তাও আজকে প্রায় মানে 40-এর ওপর, মানে 77-এর আগে থেকে তো অনেকগুলো দল একসাথে, একেবারেই। তা আমি যদি ধরুন 45 তো অন্তত পক্ষে, এবং তার সাথে আরো কয়েক বছর, 45 বছর ধরে বামপন্থী দলগুলো একটা জায়গায়, এত দাদাগিরির পরেও, হ্যাঁ যদি এটাকে দাদাগিরি বলেন। আর বাকি দলের ক্ষেত্রে আমরা দেখছি ধরুন কোনো দাদাগিরি কেউ করে না। হ্যাঁ ধরুন আমি তৃণমূলের কথা যদি বলি, আবার তৃণমূল কোনো দাদাগিরি নেই, তবু আজকে শুভেন্দু চলে যাচ্ছে, কালকে সব্যসাচী দত্ত চলে যাচ্ছে, আবার ফিরেও আসছে অনেকে ভোটে হেরে যাওয়ার পরে, মানে আসার জন্য ইঙ্গিত পাঠাচ্ছে, কারণ রাজীব ব্যানার্জি, কোনো দাদাগিরি ছাড়া এত লোক চলে যাচ্ছেন। আবার বাম ফ্রন্টে নাকি ভয়ঙ্কর দাদাগিরি, তবু 45 বছরের উপর এতগুলো দল একসঙ্গে রয়েছে। সে এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো দাদাগিরি শব্দটার মানে সবার আপত্তিটাই আব্বাসকে নিয়ে, সাম্প্রদায়িক আব্বাসকে নিয়ে, কোট আনকোট সাম্প্রদায়িক আব্বাসকে নিয়ে। না এখন কারোর যদি মনে হয় বা বাংলার, আমি এটা কোনো দলকে বলে বলছি না, কারণ তোমরা অ্যাকচুয়ালি নাকি নিজের নাক কেটে পরে যাত্রাভঙ্গ করতে গেছিলে, মানে সংখ্যালঘু ভোটটাকে ভাগ করে দিয়ে বিহারের মতো কিছু একটা কল করে বিজেপিকে জেতা গেছে। শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে জেতানোর জন্য আমরা ভোট লড়তে নামিনি, এটা ভোটের আগেও বলেছি, ভোটের পরেও বলছি, এই নিয়ে আমাদের কোনো ভাববেন না যে জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য তোমরা নামোনি, বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য তোমরা নেমেছিলে, এবং বুমেরাং হয়ে গেল। আবার তো ভোটের পরে তো অনেকে এটাও বলছে যে বামপন্থীরা যে সিটগুলোতে আর কি আগের বার জিতেছিল, বেশিরভাগ সিট আবার তৃণমূল জিতেছে, তার মানে বহু বামপন্থী ভোটার এবার বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট হ্যাঁ দিয়েছে। আমি বলছি তোমাদের যারা পলিসি মেকার, মানে আলিমুদ্দিনের ম্যানেজার, আমরা আলিমুদ্দিনের ম্যানেজার, তৃণমূলকে হারানোর জন্য নামেনি, আমরা সাধারণ বামপন্থী সমর্থক বা সিপিএম কর্মীদের কথা আমরা নেবেছিলাম, আমরা জিতে সরকার তৈরি করার জন্য, সেটা আমরা পারিনি। এবার কেউ যদি আমাদের কাছ থেকে এইটা আশা করেন যে, যেমন লোকসভা ভোটের রেজাল্ট খারাপ হওয়ার পরে দেখলাম গোটা তৃণমূলের র্যাঙ্ক অ্যান্ড ফাইল, বা সে মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে বাকি নেতারাও বলছেন যে সিপিএম এর এত ভোট বিজেপি পেল বলে
আমরা হেরে গেলাম। তা আমরা এটাই তখনও বলেছিলাম যে আমাদের ভরসায় কেন লড়ছেন, আপনি সরকারে আছেন, আপনি আপনার কাজের জোরে রাজনীতির জোরে লড়বেন, জিতবেন, যেটা কিনা 21-এ উনি করলেনও, ভালো কথা। সিপিএম এর মমতা ব্যানার্জিকে হারানোর জন্য চেষ্টা করেছিল, তো সিপিএম তো মমতা ব্যানার্জিকে হারানোর জন্য চেষ্টা করবে। এই সামনে কতগুলো বাই ইলেকশন আসছে, আমরা তাদেরও চেষ্টা করবো। এই যে বাই ইলেকশনের কথা যেখানে উঠলো, বাই ইলেকশনের কথা যেখানে উঠলো, দুটো সিটে, মুর্শিদাবাদের দুটো সিট, শামশেরগঞ্জ, জঙ্গিপুর, সেখানে তো বাই ইলেকশন হবে, কারণ প্রার্থীরা তোমাদের সংযুক্ত মোর্চা প্রার্থীরাই দুর্ভাগ্যজনকভাবে তারা করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। কাজল সিনহা খর্দায় মারা গিয়েছিলেন। কিন্তু এই সবগুলোর বাইরে আর দুটো সিট বিজেপির সাংসদরা জিতেছিলেন, ছেড়ে দিয়েছেন। কিন্তু সবচেয়ে সেই নজর, ফলাফল কী হবে সবাই বুঝতে পারছে, নজর সেই ভবানীপুরের দিকে, যেখানে মুখ্যমন্ত্রী দাঁড়াবেন, এবং উল্টো দিকে অধীর চৌধুরী যেটা প্রস্তাব দিয়েছেন, এখন কিন্তু সিলমোহর পয়েন্টে প্রস্তাব দিয়েছেন তার দলের হাইকমান্ডের কাছে, যে ওখানে কংগ্রেস এত হিউজ ম্যান্ডেট নিয়ে এসছে, সম্মান জানিয়ে কংগ্রেস এখানে প্রার্থী দেবে না। কিন্তু শোনা যাচ্ছে ওই সিটটা তোমরা জোটের পর থেকে কংগ্রেসকেই ছাড়ো, এবার শোনা যাচ্ছে তোমাদের তরফ থেকে একটা প্রার্থী দেওয়া হবে, মানে বিনা যুদ্ধে নাই দেবো সূচাগ্রমে তিনি। কি এটা নিয়ে কি চিন্তা ভাবনা, নাকি এই খবরটা তোমার কাছে? কংগ্রেস যদি না দেয় তো আমরা দিতে হবে, কংগ্রেস দিলে ভালো, তাহলে আমরা সবাই মিলে তাকেই সমর্থন করবো। এই দিতে হবে, মানে এর মাধ্যমে কি বার্তা দেবে? কি হবে বার্তা? এই মানে ভোট হবে, সবাই প্রার্থী দেবে, তাতে বার্তা দেওয়ার কি? ভোট হবে, সবাই প্রার্থী দেবে, আবার জামানত বাজেয়াপ্ত হবে একটা। সে মানুষ যদি মনে করেন 5200টা ভোট পেয়েছিল কংগ্রেস, তা মানুষ যদি মনে করে 5200 জন ভোট দেবে তো দেবে, তা কি করবো? তা যে ভোট দেবে না তাকে এবারও কি ইয়ং জেনারেশন তরুণ তুর্কিদের এগিয়ে দেওয়া হবে, যাদের কাছে রাজ্য কমিটির খবর থাকে না, পলিসি মেকিং এর খবর থাকে না, জোটের খবর থাকে না? না, যা খবর থাকে সব আপনাকে বলতে যাবো কেন? এখনো পর্যন্ত বলেছো তোমার কাছে জোটের খবরটাও ছিল না, রাজ্য কমিটির খবরটাও ছিল না? না, আপনি দেখুন, এই তো এইটাই একটা সুবিধা, একদিকে ভালো এটা আমাদের পক্ষে, আপনি তো লাইভ করছেন, লোকে তো লাইভ শুনছে। এটা যদি রেকর্ডেড ইন্টারভিউ হতো, আপনি পরে এডিট করে প্রেজেন্ট করতে পারতেন, তা তো লোকে তো পুরো শুনেছে। আমরা খুব খবরের ব্যাপারে আমরা খুব ট্রান্সপারেন্ট, ভালো তো, এবং সেই অনেস্টির ফলে একটা ভালো দিক হলো, সেটা হচ্ছে লোকে তো শুনেছেন আমি কি বলেছি। আপনি আমাকে যদি বলেন, আমি আপনাকে বললাম সঙ্গে, আপনাকে বাড়ি থেকে আসার পথে যেটা বলেছে যে রাজ্য কমিটির মেম্বার নিয়ে আমার কাছে খবর নেই, আবার না, রাজ্য কমিটির মিটিং সত্যি আমার কাছে খবর নেই, কিন্তু তাহলে এই মিটিংটা একটা দল, গণতান্ত্রিক দল, তার একটা পরিকাঠামো আছে, তারা সংসদীয় গণতন্ত্রে লড়াই করে, প্রচুর সমর্থক এখনও আছেন, ভোটে হারতেই পারে, কিন্তু প্রচুর সমর্থক এখনও আছে, তোমরাও দাবি করো, আমরাও দেখেছি, তারা সিপিএমকে ভালোবাসে বা বামেদের ভালোবাসে, তাদের একটু জানতে ইচ্ছা করে না? সেই পক্ষকেশীদের মধ্যেই ঘোরাফেরা করবে? হ্যাঁ, ইচ্ছে করে তো, জানানো হয় তো পার্টি থেকে, যখন জানানো হবে তখন জানবেন। আপনি তো বললেন একটা স্ট্রাকচার আছে, তো স্ট্রাকচার তো আছে, তো যারা সিপিএমকে ভালোবাসেন তারা তো এটা জেনেই ভালোবাসেন, এবং অনেক এই কারণেই ভালোবাসেন যে সেটা দেখুন, কখনো একটা দল ভালো রেজাল্ট করবে, কখনো খারাপ রেজাল্ট করবে। 3টে ইলেকশন জেতার আগে মমতা বন্দ্যোপাধ্যায় তো 7টে ইলেকশন হেরেছেন পশ্চিমবঙ্গে, তাতে তো আর উনি শেষ হয়ে যান, উনি হারিয়ে যান, উনি আজকে ফিরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী যতগুলো টাকা, কিন্তু 5% ভোট তৃণমূলে কোনোদিন নামে, তৃণমূল কংগ্রেস নামে, এটা সত্যি কথা। তো এবার আমি আপনাকে যে কারণে বলছি যে কেউ কখনো জিততে পারে, কেউ কোনো হারতে পারে, কিন্তু যে কতগুলো বেসিক বিশ্বাসের উপর একটা দল তৈরি হয়েছে, সেটা পাল্টাতে যাবে। নিশ্চয়ই পাল্টাতে যাবে কেন? তাদের দল সাইনবোর্ড থেকে ভিজিটিং কার্ড, এখন তো বাসের টিকিট হয়ে গেছে, অনেকে বলছে কটাক্ষ করে বলছে, ব্যঙ্গ করে বলছে, এখন বাসের টিকিটের সে তো ব্যাংক মানে কটাক্ষ পাওয়ার মতো কটাক্ষ করবেনই, আবার যখন ভালো হবে তখন তারাই আবার বলবেন যে কি দারুণ কামব্যাক হলো। বৃক্ষ তুমি কি ফলের পরিচয়, কটাক্ষ করার মতো কাজ নিশ্চয়ই হয়েছিল। রেড ভলেন্টিয়ার্সদের কাজকে দেখুন, আমি আপনাকে বলি, ধরুন গরমকালে গাছে আম হয়েছে, এটা ঘটনা, লোকে তখন গাছ থেকে ভালো বলেছে। আবার শীতকালে আম নেই গাছে, আবার যখন গ্রীষ্মকাল আসবে আবার গাছে আম হবে। তো মাঝখানে শীতের সময়টা যদি ভাবেন কটাক্ষ করবেন, তা কি করার আছে? আমার তো মুকুল তো গরমকালেও ঝরে পড়ছে, এটাই হলো মুশকিল, আমের মুকুল ঝরে পড়ছে। রেড ভলেন্টিয়ার মুকুল কি তৃণমূলে আসছে না? ভোট পড়বে, এটা তৃণমূল বলতে পারে না। আমি সাংবাদিক আলোচনা সাংবাদিক হিসাবে আমরাও শুনছি, এরকম একটা আলোচনা জল্পনা চলছে, তারাও বলেছে নিজেদের। সেক্ষেত্রে কি তৃণমূলের এখনকার স্পোক্সপারসনরা গোটা ইলেকশন পিরিয়ডটা মুকুলকে যা বলেছেন, তারপর আবার তাই বলছেন? সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না, সেটা তৃণমূল ঠিক করবে। আমি তো তৃণমূল নয়, যেমন সিপিএম, আমি কিন্তু তৃণমূল না, সেটা জানি। আমি তোমাকে যেটা বলছি সেটা হলো রেড ভলেন্টিয়ার্সদের কাজ নিয়ে, দর্শকদের জন্য বলছি, রেড ভলেন্টিয়ার্সদের কাজ নিয়ে সিপিএম একটা ভালো, বেশ সুন্দর, তাদের মাথায় মাঝে মাঝে বিষয় আসে আর কি, যে যা করবো সামনে সরিয়ে দেবো পড়ে। রেড ভলেন্টিয়ার্সদের কাজ খুব প্রশংসিত হচ্ছে সমাজের সব স্তর থেকে, কি রাজনৈতিক মহল থেকে দু একটা জায়গায় একটু ডিসপুট কেস ছিল, সেগুলো প্রশংসিত হচ্ছে রাজনৈতিক মহল থেকে, বিরোধী রাজনৈতিক মহল থেকে, সমাজের সকল মহল থেকে রেড ভলেন্টিয়ার্সদের কাজ খুব প্রশংসিত হয়েছে। যে শূন্য সিট, তাদের অনুপ্রেরিত যে আগামী নতুন জেনারেশন,
বা 5% তারা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে খুব মানে প্রশংসিত হয়েছে। কিন্তু তার সঙ্গে একটা কথা সবাই বলছে, অনেকেই বলছে, একটা মহল বলছে যে পূর্বপুরুষরা যে পাপ করে গিয়েছে রেড ভলেন্টিয়ার্সদের দিয়ে সেগুলো ধোয়ানোর চেষ্টা করছে। ঠিক আছে, যারা বলছেন তারা ইডিয়েটের মতো কথা বলছেন। যদি কেউ আগে বলতে যদি আমি এটা শুনিনি এটা কাউকে বলতে, যদি কেউ তোমার বলে কাছে তো থাকে কোনো খবরই আসছে না, কি ব্যাপার? না না না, তার কারণটা হচ্ছে যে আপনি কিছু মিথ্যে কথা বলছেন, সেটা হয়তো সাংবাদিক হিসেবে সেটা হয়তো আমাকে একটু আমার থেকে কথাগুলো বার করে আনার জন্য বলছেন, সেটা আপনার আমরা সোশ্যাল সেটা মিডিয়া আপনার ইয়ে। প্ল্যাটফর্মে কাজ করি। না না, কেউ বলে থাকতে পারেন, কেউ বলে থাকতে পারেন, না 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 কেউ বলে থাকতে পারেন, যদি এই কমেন্ট কেউ করে থাকেন তিনি ইডিয়েটের মতো কমেন্ট করছেন। এই কারণে আমি বলছি, তার কারণটা হচ্ছে দেখুন, লোকে বলছে সিপিএম বেশি মিথ্যা কথা বলেছে বলেই ভালো হয়েছে। না আমি বলছি যে যদি কেউ রেড ভলেন্টিয়ারকে নিয়ে কথাটা কেউ বলে থাকেন তাহলে তিনি, আমি একদম অন রেকর্ড এটা বলছি, ইডিয়েটের মতো কথা বলছেন। মানে বিরোধিতার মধ্যেও যে বুদ্ধিমত্তা থাকে সেই বুদ্ধিমত্তাবিহীন বিরোধিতা করছেন। এই কারণে, তার কারণটা যেমন পশ্চিমবাংলা অপারেশন বড়গাঁও আমাদের পূর্বসূরিটাই করেছেন, পূর্বপুরুষ কথাটা আমি ব্যবহার করবো তোমার না, বাড়ির কিন্তু পাশে বিজন সেতুও তোমাদের না না কোথায় না, এটা ভুল হলো। বিজন সেতুর কেসে মূল অ্যাকিউজ যিনি বাবলু চক্রবর্তী, তিনি পাড়াতেই তৃণমূলের নেতা। আপনি যেখানে বসে আছেন এখান থেকে 500 মিটার দূরে ওনার অফিস, যাওয়ার সময় ঘুরে আসবেন। না না সে হ্যাঁ, তখন সিপিএম এর কাউন্সিলর ছিলেন, শুনুন না, তখন সিপিএম এর কাউন্সিলর তখন ছিলেন। এখন তিনি এত ভালো লোক, এবং বিজন সেতুর এই ঘটনাটা এতটাই মিথ্যে অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, শুনুন না, বিজন সেতু থেকে রেল লাইনে ঝাঁপ দেবেন না, এটা শেষ করি তারপর স্বামীবাড়িতে আসছি। বিজন সেতুটা আপনি মুখোশকে বলে ফেলেছেন, তো এবার একটু বাসটা নিয়ে নিন পাল্টা, তারপরে স্বামীবাড়িতে আসবেন। স্বামীবাড়ি শুনুন না, স্বামীবাড়ি আনন্দমার্গীরা যা বাস দেয় তোমাদের, শুনুন না, স্বামীবাড়ি আনন্দমার্গীরা যা বাস দেয় তোমাদের দিয়ে দিই, স্বামীবাড়ি মাসির বাড়ি মামার বাড়ি সব পরে আসছি। আপনি বিজন সেতুটা বলেছেন যেমন বিজন সেতুটা করুন, তারপর হুগলি সেতু, বিদ্যাসাগর সেতু, সব সেতুতে ঘোরাতে নিয়ে যাবো আপনাকে। সেটা হচ্ছে যে বিজন সেতুর ঘটনাটা এতটাই মিথ্যে ছিল, বিজন সেতুর ঘটনাটা এতটাই মিথ্যে ছিল যে বিজন সেতুর ঘটনায় যে 2 নম্বর অ্যাকিউজ লিস্টে, 2 নম্বর অ্যাকিউজ যার নামে আনন্দমার্গীদের দ্বিতীয় অভিযুক্ত, এখনো ওই যে এপ্রিল মাসের খুব সম্ভবত কত একটা তারিখ, ওই বিজন সেতুতে ওনারা মিটিং করেন আনন্দমার্গীরা 30 এপ্রিল, সেই দিনও যার নামটাও তালিকায় বড় বড় করে লেখা থাকে 2 নম্বরে, সে বলে না। হ্যাঁ 30 এপ্রিল আচ্ছা, যেটা তো আপনি বললেন, আপনি মেরেছিলেন, না না আমি তো বললাম এপ্রিলের কবে একটা, আপনি বললেন 30 এপ্রিল। বিজন সেতু কাণ্ডের আসল খুনিকে পাওয়া গেল, বিজন সেতুতে আনন্দমার্গীদেরকে যিনি মেরেছিলেন তাকে পাওয়া গেল, তিনি হচ্ছেন সোমনাথ বিশ্বাস। তার 30 এপ্রিল ডেটটা মনে আছে, মুখোশকে বলে ফেললেন, এবং বলে দেবো নিজের সাবকনশিয়াস মাইন্ডে এটাও বলে ফেললেন যে মারে তার তারিখটা মনে থাকে। আপনারা দেখতে পেলেন চোখের সামনে তারিখ কার মনে আছে, তারিখ মনে আছে সোমনাথ বিশ্বাসের। আনন্দমার্গীর আসল খুনি হচ্ছে বিজন সেতুর ঘটনার আসল অপরাধী, আনন্দমার্গীদের আসল খুনি হচ্ছেন সোমনাথ বিশ্বাস। এই জন্য বলছি, শুনুন, এই জন্য বলছি এত কথা বলবেন না, মাঝে মাঝে দু একটা স্লিপ হয়ে যাবে। এই জন্য বলছি এত কথা বলবেন না, মাঝখানে দু একটা স্লিপ হয়ে যাবে। কে হাস্যকর করলো? আপনি বললেন যে তারিখটা নিজে বললেন, বলে আবার বললেন যে মারে তার তারিখ মনে থাকে। এই জন্য বলছি আপনি ইন্টারসেপ্ট করবেন, আপনি ইন্টারজেক্ট করবেন, একটু কম করুন, তাহলে দেখবেন আপনারও একটু বুদ্ধিমানের মতো ইন্টারজেক্ট করতে সুবিধা হবে। নাহলে আপনি খুব ভালো সাংবাদিক, কিন্তু দু একটা হয়, এটা হিউম্যান এরার, হিউম্যান এরার এগুলো। তো এবার আমি যেটা আপনাকে বলছিলাম, 2 নম্বরে যার নামটা থাকে, যে অপরাধী, মানে অপরাধী বলে যে অভিযুক্তের আর কি বলে আনন্দমার্গীরা দাবি করেন, তিনি এতটাই ভালো মানুষ যে তিনি আজকে কসবায় তৃণমূল কংগ্রেসের 1 নম্বর নেতা। মানে আমি নিশ্চয়ই জাভেদ খান বা এনারা রয়েছেন যারা ইলেক্টেড লিডার, কিন্তু সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেসের 1 নম্বর নেতা স্বপন চক্রবর্তী, বাবলু চক্রবর্তী তৃণমূলের নেতা। আজকে বহু বছর আগে, আমাদের কত হলো, আজকে 30 বছর আগে মোটামুটি আমাদের পার্টি, 30-এরও বেশি, 31 বছর আগে আমাদের দল থেকে এক্সপায়ার্ড। তিনি আজকে এত বছর ধরে তৃণমূল কংগ্রেসের নেতা। 1 নম্বরে খুব সম্ভবত, আমি যদি খুব ভুল না করি, 1 নম্বরের নাম ছিল বোধহয় সতীন সেন, উনি মারা গেছেন 30 বছর আগে, আমার যদি খুব ভুল না হয়। হ্যাঁ, যাই হোক, এর আনন্দমার্গী এটা বললেন। স্বামীবাড়ির কথা এবার আপনি যেটা বললেন, বলে গিয়েছে 10 বছর 11 বছরের রানি স্বামীবাড়ি কমিশন গঠিত হয়েছে। আমি বললাম তো সবকিছু কমিশন, স্বামীবাড়ি কমিশনের এখনো কেন আমি তো বুঝতে পারছি না। আমি তো ভাবছি যে কোনো দিন 21শে জুলাই কমিশন এখনো হয়নি, এবং 21শে জুলাই কমিশন হয়নি তা না, খালি কদিন পরে তো আবার 21শে জুলাই হবে। জুন মাসের আজকে হচ্ছে বোধহয় 11 তারিখ, বোধহয় নাকি 11 তারিখ আজকে, মানে আর 1 মাস 10 দিন পরে 21শে জুলাই হবে। তো আপনি দেখবেন 21শে জুলাই হচ্ছে থাকলে এটাকে অস্বীকার করা যায় না। আমি অস্বীকার করছি, আমি যে অন্যটা কথা বলছি সোনাদা, যেটা হচ্ছে আপনি বলতে পারেন, কিন্তু আপনি কিছু না কিছু আমি বলবেনই আমার বিশ্বাস, কিন্তু তবু কথাটা মিথ্যে হবে না। আপনিও খুব ভালো করে জানেন মনে মনে 21শে জুলাই হচ্ছে পৃথিবীর এমন এক শহীদ দিবস, এমন এক চমৎকার শহীদ দিবস। বেশি চিন্তা ভাবনা না করে, না তা কেন, আপনি পশ্চিমবাংলার মানুষ, আপনি পশ্চিমবাংলার, আরে আপনিও সহনাগরিক। তন্ময় ভট্টাচার্যের কথাটা শোনো, মনে হয় তোমাদের উপকার। হ্যাঁ, তো নিশ্চয়ই শুনবো তন্ময় ভট্টাচার্যের কথা, 100 বার শুনবো আমি, আপনার কথা শুনবো আমরা।
যাতে কিনা আমার ইয়ে মনে করতে হয় হয়। তুমি মন খুলে বলতে পারছো না, তোমার মুখ না বন্ধ করে দাও। না না, আমার মুখ তোমার অনেক কেরিয়ার পড়ে হয়েছে, আরে আমার মুখ বন্ধ করলে আমার হয়ে একজন শুনুন, কে বলছে তন্ময় ভট্টাচার্য বলছে না শতরূপ ঘোষ বলছে ইজ নট ইম্পর্টেন্ট। আমাদের কথাগুলো বলতে হবে, কিছু সময় মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবেন, কিছু সময় করবেন না। আমাদের যে কথা অ্যাকসেপ্টেড হচ্ছে না, কথা বলতে হবে। আমাদের যে কথা অ্যাকসেপ্টেড আরে হচ্ছে তোমার না, রাজনৈতিক career- সেই কথা কেন অ্যাকসেপ্টেড হচ্ছে না সেটাও আমাদেরকে দেখতে হবে মানুষের কাছে ইয়েতে। যাই হোক, আপনি যেটা বলছেন, আপনি আমি যেটা বলছেন, এখন অন্য সিপিএম এ তুমি কিছু কথা ঠিক বলেছেন, কিছু কথা ভুল বলেছেন। আমাকে যেটা আপনি পার্সোনালি জিজ্ঞেস করেন, তন্ময়দার কিছু কথা আমার নিজের অভিজ্ঞতার সাথে মিলেছে, কিছু কথায় আমি একমত নই। যাই হোক, এবার আমি আপনাকে যেটা বলছিলাম, যেহেতু শাহীবাড়িটা আপনি তুলেছিলেন বা সংসদীয় কমিশন 21শে জুলাই হচ্ছে এমন এক শহীদ দিবস, আপনি দেখবেন 1 মাস 10 দিন পরে আবার হবে, পৃথিবীর একমাত্র শহীদ দিবস যেখানে যার ওপর গুলি চালানো হয়েছিল সেই মমতা ব্যানার্জি, এবং যার নির্দেশে গুলি চলেছিল সেই মনীষ গুপ্ত একসঙ্গে চেয়ারে বসে পাগলু ডান্স দেখে। ওটা বলে ওটা 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 মনীষ গুপ্ত ছিলেন হোম সেক্রেটারি সম্ভবত। তার নির্দেশে গুলি চলেছিল, হ্যাঁ, কিন্তু তার নির্দেশে। এবং আপনাকে বলি সোমনাথ দা, মিনিস্টার কে ছিল এবং আপনাকে বলি, এবং আপনাকে চিফ বলি মিনিস্টার এটা, কে ছিল সেগুলো এবং আপনাকে আমি বলি যে 21শে জুলাই 92 সালের ঘটনা খুব সম্ভবত, না 91 না 92 খুব সম্ভবত, 92 থেকে 2011 মানে 11 থেকে 21 জুলাই তো ওনারা ক্ষমতায় চলে গেছিলেন, 2010-এর 21শে জুলাই পর্যন্ত। আপনি যদি দেখেন যতগুলো 21শে জুলাই হয়েছে, একটা সময় যুব কংগ্রেসের, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের প্রথম দাবি ছিল, মনীষ গুপ্তর ফাঁসি চাই, প্রথম দাবি। আপনি আজকে যে কথাগুলো বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন, মুখ্যমন্ত্রী কে ছিলেন, প্রধানমন্ত্রী কে ছিলেন, এগুলো তো ভ্যালিড কথা, কিন্তু এই কথাগুলো কিন্তু তখন ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্মতলায় যে 21শে জুলাই হতো, প্রতি বছর যে প্রতিবাদ সভা হতো, তার প্রথম দাবি এইটা থাকতো যে মনীষ গুপ্তের ফাঁসি চাই। এখন 21শে জুলাইয়ের দিনটায়, যখন 2011-র 21শে জুলাই যখন তৃণমূল ক্ষমতা এসে গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী, মনীষ গুপ্ত ওনার ক্যাবিনেটে মন্ত্রী, আমরা দেখলাম যে মঞ্চে সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং মনীষ গুপ্ত একসঙ্গে শহীদদের ছবির সামনে বসে আছেন, আর তার সামনে দেব পাগলু 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 বলে নাচছে। ওটা বিজয় দিবস বলা হয়েছিল। হ্যাঁ, শহীদ দিবসে বিজয় দিবস, যাই হচ্ছে পাগলু ডান্স হচ্ছে। এইবার আমি সেই কারণে বলছি সোমনাথ দা, এরপরে একটা ঘটনা যে আমরা এবার জিরো, এই সিপিএম এর আমরা এবার জিরো, দেব পাগলু না, বলতে আমরা এবার এটাও জিরো তো। যেমন সমালোচনা হবে, আবার দেব কাজ করলে সেটাও বলতে হবে। হ্যাঁ ভালো তো। দেব আমি দেখলাম একটা হাসপাতাল আমি করেছেন, একদম ভালো কাজ করেছেন। একদম শতরূপ ঘোষের সঙ্গে একমত। যদিও সেই সময় স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীষ গুপ্ত, তিনি যাদবপুর থেকে দাঁড়িয়ে জিতেছিলেন। কি হয়েছিল না হয়েছিল পরবর্তীকালে শোনা যায় মনীষ গুপ্ত তিনিও ভিতরে বলেছিলেন যে কার নির্দেশে চলেছিল, তখন আবার বুদ্ধবাবু জ্যোতিবাবু নামও উঠে এসেছিল, সেটা নিয়েও বিতর্ক হয়েছে। শতরূপ যেমন মনীষ বাবু, এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং শতরূপ এই মাফ করবে জ্যোতি বসুর নাম বলে সেই সময় এবং বলেছিলেন তো, তারপরও কোনো এক অজ্ঞাত কারণে আজকে 11 বছর হতে চললো, 11 বছর হতে চললো না, কমিশনের রিপোর্ট বহু আগে জমা পড়ে, কমিশন রিপোর্টের সামনে আসে না বহু আগে কেন এলো না? সামনে আসে, আমার কাজ কথা কার ছিল? সিপিএম এর দায়িত্ব ছিল, বিশ্ব বাংলার দায়িত্ব ছিল, আসবে আপনার আমার প্রতিবেশী দায়িত্ব ছিল। কবে মনীষ গুপ্ত, কবে 10 বছর হয়ে মনীষ গুপ্ত আমি একদিন স্বপ্ন দেখলাম, ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখলাম, এটা দুঃস্বপ্নই, পরে ঘুম ভেঙে গেল। একদিন ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখলাম আমি, এই গত বছর 21শে জুলাইয়ের দিন ভোরবেলা, যে তৃণমূল কংগ্রেস মিছিল বার করেছে যে 10 বছর কেটে গেলেও 21শে জুলাই কমিশনের রিপোর্ট বার করে বুদ্ধদেব ভট্টাচার্যকে দোষী সাব্যস্ত করা হচ্ছে না কেন? সিপিএম এর দালাল মমতা ব্যানার্জি জবাব চাই, জবাব তো। সে কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন। তারপর ঘুম ভেঙে গেল, আর এবার তো আমরা জিরো, দুঃস্বপ্নই এবার তো আমরা জিরো পেয়েছি। ওটা একবার বলুন। এটা দুঃস্বপ্ন দেখতে পেয়ে, হ্যাঁ ওটা বলুন। 1.5 মিনিট হয়ে গেল, বলেননি, একবার বলুন। দুঃস্বপ্ন দেখেছিল, কিন্তু এবার জিরো, বাস্তব যেটা হলো সেটা 2 তারিখে সিপিএম জিরো। তাই বলি, 1.5 মিনিট হয়ে গেল, একবার বলছেন। আমি এবারে যেটা বলছি, একেবারে যেটা শতরূপ ঘোষ বলছে তার উপলব্ধি থেকে বা দলগত উপলব্ধি থেকে, যদিও দলের সব খবর তার কাছে আসে না, হ্যাঁ উপলব্ধি থেকে বলেছে যে মনীষ গুপ্ত যদি এটা করবে যুক্তির খাতিরে, যদি শতরূপের কথাটাকেই ধরে, তাহলে শতরূপরা গত কয়েকটা ইলেকশনে যাদের সঙ্গে জোট বাঁধছে, কখনো বলছে সমঝোতা, নির্বাচনী সমঝোতা, কখনো বলছে জোট, কখনো মোর্চা, যাই হোক, সেই কংগ্রেসের বিরুদ্ধে, সিদ্ধার্থ শঙ্কর রায়ের বিরুদ্ধে শতরূপ বা তার নেতারা কি অভিযোগ তুলেছিল, আবার এই কংগ্রেস তাদের বিরুদ্ধে কি অভিযোগ তুলেছিল। সুতরাং রাজনীতি সম্ভাবনার শিল্প, এতে কম্বিনেশন হয়। এটা মনীষ গুপ্ত আর মমতা ব্যানার্জি একসাথে পাকিস্তান দেখতেই নিশ্চয়ই কংগ্রেস আর সিপিএম যারা নাকি হাওড়ায় কই মাছ ঢুকিয়ে দিয়েছিল কংগ্রেসের গলায়, তারা যদি একসঙ্গে হাত মেলাতে পারে এবং ভোটের ফলাফলে মানুষ বুঝিয়ে দিয়েছে কি হয়েছে, তাহলে এইরককম হতে পারে। আমি বললাম তো, এবার আপনি বলেছেন মোটামুটি 40 সেকেন্ড মতো, এবার আমি 41 সেকেন্ড বলবো। সেটা হচ্ছে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে
72 থেকে 77 কি 71 থেকে 77 আমরা যা যা বলেছিলাম প্রতিটা কথা আমরা আজও বলছি, একটা কথা থেকে সরে আসি। এবার আপনি বলুন, 40 সেকেন্ড হয়নি, 40 সেকেন্ড হয়নি এখনো, এবং কংগ্রেস 40 সেকেন্ড হয়নি এখনো। শোনা তা এরকম করে তাহলে তো আমাদের তো কথাই বলা যাবে না ভালো করে, তাই না? একটা কথা থেকে এখনো সরে আসি। এবার আপনি আমায় বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় কি এটা মানবেন যে বিজেপির সঙ্গে সরকারে থাকাকালীন আরএসএস একটি দেশপ্রেমিক শক্তি, কমিউনিস্টদের হাত থেকে ভারতবর্ষকে বাঁচানোর জন্য আরএসএস আমার ন্যাচারাল অ্যালাই, আপনি যদি অস্বীকার করেন, আপনার অস্বীকার করার কোনো কারণ নেই যদিও, তবু বাই চান্স যদি করেন, আমি আপনাকে ভিডিওটা এক্ষুনি দেখাতে পারি, আমার মোবাইলেই রয়েছে, তুমি তথ্য প্রমাণ নিয়ে কথা বলো, তোমার একটা অভ্যাস আছে। যেখানে করণ থাপারকে ইন্টারভিউতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একদম কোট আনকোট এই কথাটা যে আরএসএস ইজ আওয়ার ন্যাচারাল অ্যালাই। তো আমি আপনাকে এক্ষুনি চালিয়ে দেখাতে পারি। তো আমরা সিদ্ধার্থ রায়কে নিয়ে আমাদের মূল্যায়ন থেকে সরে আসি। মমতা বন্দ্যোপাধ্যায় কি আরএসএস কে নিয়ে ওনার মূল্যায়ন একই জায়গায় রেখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলতে না, আমি আপনাকে বলছি না, আপনি তো তৃণমূল নন, আপনি তো এমনি নিরপেক্ষ সাংবাদিক। আমি বলছি যে আমি এটা মানে মানুষ শুনছেন যেহেতু আমাদের কথাটা, তার আমি পাবলিক ফোরামে মানুষের পক্ষে। হ্যাঁ, আপনি মানুষের পক্ষে সাংবাদিক, আপনি তো তৃণমূল নন। আমি মানুষের সামনে তাদের কনসিডারেশনের জন্য পাবলিক ফোরামে প্রশ্নটা রাখলাম। আমরা আমাদের মূল্যায়ন থেকে সিদ্ধার্থ রায়ের সম্পর্কে আমাদের মূল্যায়ন থেকে আমরা সরি। আরএসএস সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল্যায়ন থেকে কি মমতা বন্দ্যোপাধ্যায় সরে গেছেন নাকি একই জায়গায় আছেন? নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্নের উত্তর দেবেন মানুষকে আজ না। আর আপনি যদি পশ্চিমবাংলার ক্ষেত্রে বলেন, তেমনি এটা তো ঘটনা যে পশ্চিমবাংলার ক্ষেত্রে আপনি এটা ঘটনা আমরা শূন্য, কিন্তু আপনি এখানে দেখুন আমাদের এবং বিজেপির সংখ্যাটা এখানে ইনভার্সলি প্রপোর্শনাল। যত আমাদের সংখ্যা কমেছে এখানে তত বিজেপির এমএলএ সংখ্যা বেড়েছে, এটাও তো ঘটনা, এটাও তো ইতিহাস। আপনি যদি ফিগার নিয়ে চর্চা করেন, এবার তার পেছনে কে দায়ী? আমরা বলছি এর জন্য তৃণমূল কংগ্রেসের একটা রাজনীতি দায়ী, তৃণমূল বলছেন যে এর জন্য আপনি যেরকম বামের ভোট রামে গেছিল 2019-এ, এটা বলবেন, এটা তো ইতিহাস বিচার করবে এবার কোনটা সঠিক। কিন্তু আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, আপনি তো কাউকে ছেড়ে দিন, সিপিএম খুব খারাপ, বিমান বসুর কথা বিশ্বাস করেন না, আপনি বুদ্ধদেব ভট্টাচার্যের ভুল রাজনীতি, কি বলছিলেন আলিমুদ্দিনের ম্যানেজারদের পাকা চুল, আমাদের বিরুদ্ধে আপনাদের কত বক্তব্য আছে, আমাদের মূল্যায়ন ভুল সবকিছু, হ্যাঁ, সমালোচনা। আচ্ছা ধরুন আমি যদি কুণাল ঘোষের কথা, তোমরা গঠনমূলক সমালোচনা করি, তোমরা গঠনমূলক সমালোচনা নিতে পারি না। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন কুণাল ঘোষের কথা, একটা উদাহরণ দিই। আমার কি শব্দের করছো? সতেরো ঘোষ ডকুমেন্টস দেখিয়ে কিন্তু ফলাফল ভালো হয়নি। এই দেখুন কুণাল ঘোষের বই, কুণাল ঘোষকে আপনারা বিশ্বাস করেন? পড়ো বইটা। হ্যাঁ, আপনি কুণাল দাকে কখনো জিজ্ঞেস করবেন? এই পুরোনাকে ফোন করেছিলাম অসামান, কুণাল দার মধ্যে এত ভালো লেখার হাত, এবং কুণাল ঘোষের বই, কুণাল দার তৃণমূলের স্পোক্সপারসন এবং বিশ্ববাংলা রিড, আমি ছোট্ট একটা প্যারাগ্রাফ বই থেকে পড়ছি, যেটা আমাদেরকে আপনি প্রথমেই প্রশ্ন করলেন যে আমরা তৃণমূলের বিরোধিতা করি বলে নাকি আমরা হেরে গেছি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, সব বিরোধিতা আমাদের যা যা বক্তব্য সব খালি আমাদের বক্তব্য, এটা ক্লারিফাই করুন। আচ্ছা, তুমি আগে বলুন। এই কুণাল ঘোষের বই, কুণালদার বই বন্দির ডায়েরি, 647 নম্বর পাতা, 2016 বিধানসভা ভোটের রেজাল্টটা যখন বেরোলেন তারপরের কথা বলছেন। এর সঙ্গে আছে বিজেপির কৌশল, বাম কংগ্রেস জোটকে ঠেকাতে বিজেপি চাইবে ভোট কেটে তৃণমূলকেই ক্ষমতায় রাখতে। 1996 মডেলে ভোট ভাগ হয়ে যাবে, বিজেপি 10% ধরে রাখলেই খেলা শেষ। মমতাকে আক্রমণ বাড়িয়ে বিজেপি একদিকে বিরোধী ভোট ভাঙবে, অন্যদিকে সংখ্যালঘু ভোট কৌশলে বাম কংগ্রেসের বাম কংগ্রেসের দিকে যেতে না দিয়ে মমতার দিকেই ঠেলে দেওয়া যাবে। 647 নম্বর পাতা। অর্থাৎ আমরা যেটা বলেছিলাম বহু ক্ষেত্রে যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির এই যে মানে একে অপরের সমালোচনা করা, গালাগালি দেওয়া, অনেক ক্ষেত্রে এটা শ্যাডো। তোমার কি মনে হয় কুণাল ঘোষ শুধু তৃণমূল কংগ্রেসেরই? তার একটা সাংবাদিক কুণাল ঘোষ, আমি তৃণমূলের কথা বলছি না, তার সাংবাদিকতা বিশ্লেষণ থেকে এটা লিখেছে। হ্যাঁ, আমি তো তাই বলছি, সমস্যা কি? না, কোনো সমস্যা নেই, আমি তো খুশি, আমি তো ওনার বিশ্লেষণ, আমাদের সাংবাদিকতা বিশ্লেষণ থেকে তোমাকেও আমি তো কুণালদার, তোমাদের সাড়ে সর্বনাশ, আমি সাংবাদিক কুণাল ঘোষের পথে হাঁটছো, তোমাদের সাড়ে সর্বনাশ, আমি সাংবাদিক, তখন তোমরা আমাদের কথা শোনোনি, এখন মনে আমি সাংবাদিক আমি সাংবাদিক কুণাল ঘোষের, আপনি ছায়ার সাথে যুদ্ধ করছেন কেন? আমি তো বিরোধিতা করছি না, আমি তো সাংবাদিক কুণাল ঘোষের, আমি সাংবাদিকও ছেড়ে দিন, রাজনীতিবিদও ছেড়ে দিন, আমি কুণাল ঘোষের এই বক্তব্যের সাথে একমত, আমি এটাই বলছি। আমাদের যে বক্তব্যের জন্য বলছেন যে এটা খালি সিপিএম এর বক্তব্য এবং এই সিপিএম এর বক্তব্যের জন্য সিপিএম ডুবেছে, আমি বলছি যে এই বক্তব্য খালি সিপিএম এর বক্তব্য নয়, সিপিএম এর বাইরেরও বহু মানুষের এটা মনে হয়েছে। তার মধ্যে আমি আপনাকে একটা, যেহেতু এটা ডকুমেন্টেড লিখিত আকারে, আমি আপনাকে একটা উদাহরণ দেখালাম, যে আমি আবার লাইনটা পড়ে দিচ্ছি। বন্দির ডায়েরি বইতে কুণাল ঘোষ লিখেছেন, বেরিয়েছে, এর সঙ্গে আছে বিজেপির কৌশল, আর একবার শুনে নিন, এর সঙ্গে আছে বিজেপির কৌশল, বাম কংগ্রেস জোটকে ঠেকাতে বিজেপি চাইবে ভোট কেটে তৃণমূলকেই ক্ষমতায় রাখতে,
1996 মডেলে ভোট ভাগ হয়ে যাবে। বিজেপি 10% ধরে রাখলেই খেলা শেষ। মমতাকে আক্রমণ বাড়িয়ে বিজেপি একদিকে বিরোধী ভোট ভাঙবে, অন্যদিকে সংখ্যালঘু ভোট কৌশলে বাম কংগ্রেসের দিকে যেতে না দিয়ে মমতার দিকেই ঠেলে দেওয়া হবে, ঠেলে উইদিন কোর্ট। আমি এটাই আপনাকে বললাম সোমনাথ, আপনি যেটা বলছিলেন যে আমাদের কথা শেষ করতে হবে, আমি এটাই আপনাকে বললাম যে ভোটের পরে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে আমরা ভোটের পরে আমরা হচ্ছে যে আরো বহু মানুষের মতামতকে অ্যাকোমোডেট করার আমরা আবেদন করেছি এবং নিশ্চিতভাবে চেষ্টা করবো সেখান থেকে সত্যের আরো কাছাকাছি পৌঁছাতে। কারণ আমরা বিশ্বাস করি যে আমার দলের 5 জনের বুদ্ধিতে আমরা সত্যের যতটা কাছে যাব, দলের বাইরের আরো 10 জনের বুদ্ধিতে সত্যের আরেকটু কাছে যেতে পারবো। কিন্তু এবার কথাটা হচ্ছে যে ভোটের আগেও আমরা যে কথাগুলো বলেছিলাম, সব কথা যে শুধুমাত্র আমাদেরই কথা তা নয়, আমাদের বাইরেও বহু মানুষ, তিনি সাংবাদিক হতে পারেন, তিনি আর 5 জন হতে পারেন, তাদেরও কিন্তু এই আমাদের সব কথা যে তাদের কথার সাথে একেবারেই আলাদা ছিল তাও নয়। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দেখালাম, এটা লিখিত আকারে আছে বলে আমি দেখাতে পারলাম, অনেকের তো লিখিত আকারে নেই বলে দেখাতে পারলাম না। কিন্তু এই আমাদের যে মতামতের জন্য আজকে আমাদেরকে বলছেন যে রাজ্য কমিটি বৈঠকে নাকি হয়েছে সেই হয়েছে, এই মতামতগুলো কিন্তু আমাদের ছাড়াও আরো অনেক একেবারে বুদ্ধিমান মানুষ বলেছেন। কারণ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনিও আত্মসমালোচনা করেছিলেন এবং একটা সময় তিনি বলেছিলেন চোরেদের মন্ত্রিসভায় থাকবো না। না, এটা কিন্তু বলতে বলেননি কোনোদিন, বলেছেন না কোনোদিন আমি আবার আমি বলেছেন করছি কোনোদিন বলেননি। কোন আপনি বলুন কোন কাগজে বেরিয়েছিল মন্ত্রিসভায় থাকবো না, কোন কাগজে উনি রিজাইন করে এটা ঘটনা, কিন্তু এই কথা উনি বলেননি, এই কথা উনি বলেননি। সোমনাথ, চোরেদের মন্ত্রিসভায় মিথ্যা কথা বললে হবে না, এইটা এটা বহু বছর ধরে আমি আপনাকে বলছি না, আবার আমি আপনাকে বলছি, আমি আবার বলছি আপনি না, এটা সোমনাথ বিশ্বাস নন, এটা সোমনাথ বিশ্বাস নন, শুনুন সোমনাথ বিশ্বাস নন, এটা এইটা একটা বহু বছরের কনস্ট্রাক্টেড। যেমন ধরুন জ্যোতিবাবুর নামে একটা কথা বসিয়ে দেওয়া হয় যে উনি নাকি বামতলার পরে বলেছেন যে এরকম তো হতেই পারে। হ্যাঁ, এটা যেমন একটা মিথ্যা কথা, মানে একটা কনস্ট্রাক্টেড লাইন। যেমন ঘটনাটা কি ছিল, জ্যোতিবাবু বলেছিলেন যে আমরা সব পুলিশকে নির্দেশ দিয়েছি, প্রত্যেকদিন অপরাধী গ্রেপ্তার হয়েছে, তবু ঘটনাটা না ঘটলেই ভালো হতো। দুর্ভাগ্যজনকভাবে ইট হ্যাপেন্স, কিছু ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে যায়। আরে পুরো কথাটা বললাম, ইট হ্যাপেন্স, আমি তো বললাম, আমি পুরো কথাটার মধ্যে থেকে যদি একটা কথাকে তুলে এনে বার করে ইট হ্যাপেন্স মানে যা হওয়ার হয়ে গেছে, ইট হ্যাপেন্সের মানে যা হওয়ার হয়ে গেছে, যা ঘটার ঘটে গেছে, কি বলো এটা হওয়ার হয়ে গেছে, কি বলো যা হওয়ার হয়ে গেছে, ইংলিশে বলে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। আচ্ছা বলো এটা কি বলো। ইট হ্যাপেন্স এর বাংলা হচ্ছে যে এরকম কখনো হয়, এটাই হচ্ছে বাংলা, এরকম কখনো কখনো হয়। ওই তো জ্যোতি বসু এটাই বলেছিলেন যে এটা দুর্ভাগ্যজনক, প্রত্যেকজন অপরাধী গ্রেপ্তার হয়েছে, তবু এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো, কিন্তু কখনো কখনো এরকম ঘটনা ঘটে যায়। আমরা পুলিশকে নির্দেশ দিয়েছিলাম, পুলিশ দোষীদেরকে 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে। ইট হ্যাপেন্স এর বাংলা এটা কেন বললেন, অন ক্যামেরা কেন বললেন? সুতরাং এগুলো যারাই লিখছে তাদের বায়াস থেকে লিখছে, ওইটা কি ভেবে লাভ? ঘটনা ঘটছে, ঘটনা সেটা হচ্ছে যে এত বছরে যখন বামপন্থীরা সরকার চালিয়েছিল, তখনও পশ্চিমবাংলায় কোভিড না হয়ে থাকতে পারে, তখনও বন্যা হয়েছে, অনেক কিছু ইত্যাদি, কোনো না কোনো ক্যালামিটি তো এসছে। ইতিহাসে লেখা আছে কোনোদিন তৃণমূল ছাত্র পরিষদকে, তৃণমূল যুব কংগ্রেসকে সেই সামাজিক দায়িত্ব পালন করতে পশ্চিমবাংলা দেখেনি বিরোধী হিসেবে। আজকে বিরোধী হিসেবে বামপন্থীরা যে দায়িত্ব পালন করছে, এটা ঘটনা। হাজার চিৎকারে, হাজার ফেসবুক কমেন্টে, হাজার দালালিতেও এই ইতিহাস পাল্টাবে না। আমরা শূন্য পেয়েছি, এবার 100 বছর পরে লোকে পড়বে যে আমরা শূন্য পেয়েছি, 100 বছর পরে লোকে এইটাও করবে। বিরোধী হিসেবে যে কাজ কোনোদিন তৃণমূল যুব কি বলে ওদের ছাত্র, ওদের তৃণমূল ছাত্র পরিষদকে কোনোদিন করতে দেখা যায়নি, ভোটে হেরে গিয়েও এসএফআই ছেলেমেয়েরা, ডিওয়াইএফআই ছেলেমেয়েরা সেই কাজ করেছে, এটা ইতিহাসে লেখা থাকবে। এক 2 নম্বর কথা, রেড ভলেন্টিয়ারের কাজ যেমন আজকের জেনারেশন করছে, তেমন 40-এর দশকের মন্বন্তরের সময় লঙ্গরখানা খুলে গোটা ভারতবর্ষে খাবার সেদিনের জেনারেশন জুগিয়েছিলেন। 67 এবং 77-এ অপারেশন বর্গা 67 জেনারেশন, 77-এর জেনারেশন করেছিলেন। 80-র দশকে গোর্খাল্যান্ডকে ভাগ হতে দেওয়ার বিরুদ্ধে বাংলাকে ঐক্যবদ্ধ রাখার জন্য প্রাণ দিয়েছিলেন 80-র দশকের সেই জেনারেশন। প্রতিটা জেনারেশন তার সামনে সুযোগ আসে টু রাইজ টু দ্য অকেশন। প্রতিটা ইতিহাস প্রত্যেক প্রজন্মকে সুযোগ দেয়, এটা আমার কথা নয়, নেলসন ম্যান্ডেলার কথা। একদম প্রত্যেক প্রজন্মকে ইতিহাস সুযোগ দেয় কোনো একটা পরিস্থিতিতে নিজের স্ট্যাটাসকোকে ছাপিয়ে গিয়ে উঠে দাঁড়ানো। কেউ সেই সুযোগটা নেয়, কেউ সেই সুযোগটা নেয় না। আজকের প্রজন্ম ইতিহাসের দেওয়া সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছে বামপন্থীরা। আমরা ভোটে হেরে গেছি, এটা ঘটনা, কিন্তু ভোটে হেরে যাওয়ার আগে আমরা মানুষকে বলেছিলাম যে যদি আমরা ভোটে হেরেও যাই, তারপরে যদি কোনো ক্রাইসিস আসে, জিতে গেলে তো আমাদের কাছে সরকারি ক্ষমতা থাকবে, সরকারি ক্ষমতায় কাজে লাগিয়ে আমরা আপনাদের পাশে থাকবো।
যদি আমরা হেরেও যাই, আমরা চেষ্টা করব আমাদের ন্যূনতম সাংগঠনিক বা ব্যক্তিগত ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনাদের পাশে থাকার। ভোটে হেরে গেছি, তারপরেও কিন্তু আমরা আমাদের কথাটাকে রেখেছি। 40-এর দশক সেই জেনারেশন তাদের সময় তাদের দায়িত্ব পালন করেছে, 60-এর দশক তাদের দায়িত্ব পালন করেছে, 70-এর দশক তাদের দায়িত্ব পালন করেছে, 80-এর দশক তাদের দায়িত্ব পালন করেছে। সেরকম আজকে 2021 সালের বামপন্থীরা, 2020 সালের বামপন্থীরা আজকের সময়ের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করছে এবং প্রজন্ম থেকে প্রজন্ম, জেনারেশন টু জেনারেশন মানুষের পাশে কিভাবে বামপন্থীরা দাঁড়িয়েছে বা সিপিএম দাঁড়িয়েছে, সিপিএম এর ছাত্র যুবরা দাঁড়িয়েছে, সেটার ব্যাখ্যা খুব সুন্দরভাবে শতরূপ করলো। এবং শতরূপ সত্যি খুব সুবক্তা, সুদর্শন, একজন তরুণ প্রজন্মের নেতা। শেষটা আমাকে করতে হবে, শুরুটা আমি করেছি, কিন্তু এমন ভাবে শেষ করবেন যাতে কিনা আমাকে আবার কিছু বলতে না হয়। না, তুমি বলতে থাকো। তরুণ প্রজন্মের নেতা, এবং 5 বছর তো বলতেই থাকতে হবে। দেখো, কোনো সরকারি কাজ তোমরা করতে পারবে না, বিরোধী না সরকারি। তরুণ প্রজন্মের নেতা, এবং তার যে কথা, তার গ্রহণযোগ্যতাটাকে বারবার এস্টাবলিশ করার জন্য নিশ্চয়ই তার কথার গ্রহণযোগ্যতা আছে, না তো আমরাই বা ছুটে এসে তার কাছে ইন্টারভিউ নেবো কেন।